সুপ্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই রয়টার্সকে দেওয়া তারেক রহমানের বিস্ফোরক সাক্ষাৎকার। শেখ হাসিনার সন্তানদের নিয়ে কি বললেন বিএনপি নেতা। দর্শক, আর মাত্র মাঝখানে 4 দিন বাকি, 12ই ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তের অন্যতম প্রভাবশালী তারেক রহমান। গতকাল শুক্রবার তিনি রয়টার্সের মুখোমুখি হন। 20 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের এই বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন ছক উন্মোচিত হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা নিঃসন্দেহে প্রণিধানযোগ্য। আজকের ভিডিওতে আমরা এই সাক্ষাৎকারটির প্রতিটি পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করবার চেষ্টা করব। 2024-এর অগাস্টে ছাত্র জনতার তথাকথিত গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এরপর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে দেশ চলছে। এই দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই সপ্তাহেই ভোট। এমন এক সময়ে তারেক রহমান তার কার্যালয়ে বসে রয়টার্সের সাথে খোলামেলা কথা বলেছেন। তার পেছনে ছিল পিতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি, যা স্পষ্টতই বিএনপির ঐতিহ্যের ধারক। সাক্ষাৎকারের শুরুতেই তারেক রহমান তার প্রধান প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে ইসলামী দল জামাতে ইসলামের একটি প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। জামাত চেয়েছিল নির্বাচনের পর একটি ঐকমত্যের সরকার বা ইউনিটি গভর্নমেন্ট গঠন করতে। তারেক রহমানের যুক্তি অত্যন্ত পরিষ্কার। তিনি বলেছেন, আমি যদি রাজনৈতিক প্রতিপক্ষের সাথেই সরকার গঠন করি তবে বিরোধী দল কে হবে। তিনি চান একটি শক্তিশালী সংসদীয় গণতন্ত্র, যেখানে সরকার যেমন থাকবে তেমনি একটি গঠনমূলক বিরোধী দলও থাকবে। তারেক রহমান আত্মবিশ্বাসী যে বিএনপি এককভাবেই জয়ের জন্য যথেষ্ট আসন পাবে। এই আত্মবিশ্বাস কি শুধুই রাজনৈতিক কৌশল নাকি জনগণের সমর্থন, তা নিয়ে এখন বিস্তর আলোচনা চলছে। এখন আসা যাক এই সাক্ষাৎকারের সব থেকে চমকপ্রদ অংশে। রয়টার্স তারেক রহমানকে প্রশ্ন করেছিল, শেখ হাসিনার সন্তানরা কি বিদেশে থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন। তারেক রহমান কোনো রাগঢাক না রেখেই বলেছেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তবে যে কারোরই রাজনীতি করার অধিকার আছে। দর্শক, লক্ষ্য করুন, এখানে তিনি প্রতিহিংসার রাজনীতির বিপরীতে একটি উদারনৈতিক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। যদিও আওয়ামী লীগ এই নির্বাচনে নিষিদ্ধ, কিন্তু তারেক রহমানের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে তিনি দীর্ঘমেয়াদে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করছেন, যেখানে জনগণের ইচ্ছাই শেষ কথা। তিনি যেন বলতে চাইলেন, কাউকে নিষিদ্ধ করে নয়, বরং ব্যালট যুদ্ধের মাধ্যমেই রাজনৈতিক ফয়সালা হওয়া উচিত। এটি আন্তর্জাতিক মহলে তার ইমেজকে একজন পরিপক্ক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর ছায়া ফেলেছে। রয়টার্স জানতে চেয়েছিল, বিএনপি ক্ষমতায় এলে কি ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকবে। তারেক রহমানের উত্তর ছিল অত্যন্ত ডিপ্লোম্যাটিক। তিনি কোনো দেশের নাম না নিয়ে বলেছেন, আমরা তাদের সাথেই বন্ধুত্ব করব যারা বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের জনগণের জন্য কর্মসংস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করবে। অর্থাৎ তারেক রহমানের মূল ফোকাস এখন দেশের অর্থনীতি এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, তবে সেটা দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।
মিয়ানমার থেকে আসা 12 লাখ রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশের অবস্থান কি হবে? তারেক রহমান এখানেও তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, মিয়ানমারে পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে স্বাগত। জোর করে কাউকে ফেরত পাঠানো হবে না। তবে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করবেন যাতে সম্মানজনকভাবে তাদের প্রত্যাবাসন নিশ্চিত করা যায়। এটি তার মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের বহিঃপ্রকাশ। জনমত জরিপগুলো বলছে বিএনপি জয়ের পথে এগিয়ে, তবে জামাত ও জেনজি দলগুলোর চ্যালেঞ্জও কম নয়। তারেক রহমানের দল 300 আসনের মধ্যে 292টিতে লড়ছে। তাদের লক্ষ্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা। দর্শক, তারেক রহমানের এই সাক্ষাৎকারটি প্রমাণ করে যে তিনি কেবল দলের নেতা হিসেবে নন, বরং একজন সম্ভাব্য রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষ বা শেখ হাসিনার সন্তানদের নিয়ে তার সম্ভাব্য দেশের রাজনীতিতে হিংসা বিদ্বেষ কমানোর একটি পদক্ষেপ কিনা তার সময় বলে দেবে। এই সাক্ষাৎকারে খুব স্পষ্ট করে কয়েকটি বিষয় এসে, যেমন জামাতের সাথে ঐক্যের সরকার, জামাত আগ্রহী হলেও বিএনপি ঐক্যের সরকার গঠন করবে না, তারেক রহমান সেটি জানান দিয়েছেন। এবং আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার সন্তানদের রাজনীতি, তাদেরকে যদি বাংলাদেশ চায়, বাংলাদেশের জনগণ চায়, তাহলে তিনি স্বাগত জানাবেন। তারেক রহমানের স্বাগত জানানো ছাড়া উপায় নেই। আমি বেশ কয়েক মাস আগে একটি ভিডিওতে বলেছিলাম, তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাংলাদেশে কিন্তু সব দলের রাজনীতি উন্মুক্ত করেছিল। এবং 1979 সালে 73 সালের প্রথম নির্বাচনের পর 75 পট পরিবর্তনের পর 1979 সালে যে প্রথমবারের মতো দ্বিতীয়বার বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল। আমি তারেক রহমানের মধ্যে তার পিতার ছায়াটাই দেখতে চাই, যে তিনিও এই যে আওয়ামী লীগের যে নিষিদ্ধতা আছে, নিষিদ্ধতা ক্ষমতায় এসে উইথড্র করবেন। এবং আওয়ামী লীগের আগামীর কাণ্ডারি যারা, শেখ হাসিনা তো থাকবেন অবশ্যই, তার জীবন যতদিন আছে, লাইফ স্প্যান যতদিন আছেন তিনি থাকবেন। এবং তার সন্তানরা যদি রাজনীতিতে আসে, বাংলাদেশের জনগণ যদি চায়, সেটিকে তিনি স্বাগত জানাবেন। আমরা প্রত্যাশা করব যে তিনি কর্তৃত্ববাদিতার পথে হাঁটবেন না। তিনি তার জীবন থেকে দীর্ঘ অভিজ্ঞ জীবন, 20 বছর তাকে নির্বাসনে কাটাতে হয়েছে। তাদেরও তো একসময় কর্তৃত্ববাদী শাসন ছিল, তার ফলশ্রুতিতে 20 বছরের ধকল সইতে হয়েছে। তৎপরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের 16 বছরের শাসন, সেই 16 বছর শাসন ভালো ছিল এবং মন্দও কম ছিল না। সেই মন্দের কারণে, মন্দ পরিস্থিতির কারণে ষড়যন্ত্রকারীরা দলে ঢুকে গিয়েছিল, সরকারে ঢুকে গিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে 2024-এর আগস্টের যে তথাকথিত আন্দোলনের নামে, গণ অভ্যুত্থানের নামে যে ষড়যন্ত্র, আপনি যদি দল ঠিক থাকেন, আপনি যদি সরকার ঠিক থাকেন, তাহলে দেশীয় ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র আপনাকে কাবু করতে পারবে না। আপনার দলের মধ্যে সমস্যা ছিল, এটা আওয়ামী লীগের জন্য বলছি, আপনার সরকারের মধ্যে সমস্যা ছিল, যার দরুন ষড়যন্ত্রকারীরা ঢুকে আপনার পতন ঘটিয়েছে। শুধু পতন নয়, আপনার জীবন বের করে দেবার মতো অবস্থা, বাংলাদেশের জীবন বের করে দেবার মতো অবস্থা। আওয়ামী লীগ নেতারা, শীর্ষ নেতারা অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন। আপনি এই দেশের নাগরিক, এই মাটির সন্তান, এই মাটির আলো বাতাসে বেড়ে ওঠা, আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে কেন? এই পরিস্থিতি কেন তৈরি হলো? একটু আত্ম উপলব্ধি যদি করি আমরা সবাই। আজকে আমরা প্রত্যাশা করি তারেক রহমানের হাতে যেহেতু প্রাকৃতিকভাবে একটা সুযোগ এসছে, বাই ন্যাচারাল আল্লাহ প্রদত্ত একটা সুযোগ এসছে। তারেক রহমান 2 মাস 3 মাস আগেও জানতেন না, গত নভেম্বরেও জানতেন না যে তিনি দেশে ফিরবেন, তিনি ক্ষমতায় যাবেন, এটি ভাবতে পারতেন না। আজকে তিনি ভাবতে পারছেন যে তিনি ক্ষমতায় যাবেন। এই এত ঘটনা, তাদের সরকারের বিএনপির 1-6 আমলের যে কর্তৃত্ববাদী শাসন, কিংবা পরবর্তী সালে আওয়ামী লীগ এসেও ভালো কাজের পাশাপাশি কর্তৃত্ববাদী আচরণের কারণে আওয়ামী লীগের যে আজকে এই অবস্থা, এগুলো থেকে তারেক রহমান নিশ্চয়ই শিক্ষা নেবেন। তারেক রহমানেরও বয়স হয়েছে 60 বছর।
একজন মানুষ কতদিন বাঁচে। এই 60 বছর বয়সে যদি তিনি উপলব্ধি করেন যে সবাই রাজনীতি করবে, সবাই একসাথে থাকব, সহ অবস্থান নির্মাণ করব, তাহলে তারেক রহমানের জন্য মঙ্গল, বিএনপির জন্য মঙ্গল এবং অন্যান্য যারা আছে আওয়ামী লীগের জন্য মঙ্গল। রয়টার্সের এই সাক্ষাৎকারে তারেক রহমানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে প্রত্যাশা করছি, দেখতে চাইছি। এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও কদিন আগে G24 একটি সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তারেক রহমান ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। আজকে রয়টার্সের সাক্ষাৎকারে তেমনটাই মনে হচ্ছে যে শেখ হাসিনার সন্তানরা যদি বাংলাদেশের রাজনীতিতে আসেন তাহলে তিনি সেটিকে স্বাগত জানাবেন। এটিই হওয়া উচিত। তার পেছনে লাগবেন, তাদেরকে মামলা হামলা করে শেষ করে দেবেন। এটি যদি হয় তাহলে তারেক রহমান ক্ষমতায় আসবেন, কিন্তু 2 বছর 3 বছর 5 বছর পর তাকেও কিন্তু পালানোর পথ খুঁজতে হবে। কাজেই আমাদের এই পালাপালির পথগুলো বন্ধ হোক, রাজনীতি ইতিবাচক হোক, সেটি আমরা প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।